নতুন চ্যাপ্টার শুরু করছি, কার্যক্ষমতা শক্তি, ওয়ার্ক এনার্জি পাওয়ার। বের করে নিচ্ছি সবাই, নোটটার সাথে রাখ। টার্মগুলো বলবো, ডেফিনেশনগুলো তো লিখবো না, ওগুলো তোরা নোট থেকে দেখবি। ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার মানে তিনটে ওয়ার্ড আমি তোদেরকে বললাম, ঠিক আছে? এই তিনটে ওয়ার্ড রিয়েল লাইফে তোরা খুব একটা ডিফারেন্স করতে পারিস না। ওয়ার্ক মানে বুঝিস যে ওয়ার্ক মানে কি, কিন্তু এদের যদি মানে মেজারমেন্টে চলে যায় তাহলে তুই এটাকে আলাদা করতে পারবি না। তো সেই সব জিনিসগুলোকে ক্লিয়ার করবো, যে ওয়ার্ক মানে কি, এনার্জি মানে কি, অ্যান্ড পাওয়ার মানে কি, আর এদের নিয়ে ক্যালকুলেশন করবি, ঠিক আছে? ওয়ার্ক বাংলা ওয়ার্ড হচ্ছে কার্য বা কাজ। আমরা রিয়েল লাইফে যে কাজ করি তার সাথে ফিজিক্সের এই কার্য যে রাশিটা, এটার মধ্যে ডিফারেন্স আছে। ওইখানে কাজ করা আর এখানে কাজ করা বা কার্য করা দুটো এক জিনিস নয়। এখানে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা রাশি হিসেবে কাজ করছে মেজার করার জন্য, ঠিক আছে? এটাকে নর্মাল লাইফের কাজ হিসেবে আমরা ভাববো না। কোনো কোনো ক্ষেত্রে তুই মেজার করতে পারিস। যেমন ধরে নে, তোকে আমি বললাম রিতমকে ঠেল জোরে করে, আর ধর পারছিস না ঠেলতে, ধর নড়াতে পারলি না, ইমাজিন করে নে, এতটাও নাই তবুও ইমাজিন করে নে যে ওকে নড়াতেই পারলি না ধর। তো এই জায়গায় কী হলো, তুই ওকে নড়াতে গিয়ে তোর ঘাম ঝরে গেল, তুই প্রচুর কাজ করলি, রিয়েল লাইফে এটাকে কাজ ধরা হয়, কিন্তু ফিজিক্সের ভাষায় তুই কোনো কার্য করিস নি, তুই ওকে নড়াতে পারিস নি, মানে কোনো কার্য করিস নি। কোনো বস্তুর ওপর যখন তুই বল প্রয়োগ করবি, সেই বস্তুটার মধ্যে যদি সরণ উৎপন্ন না হয়, বস্তুটা যদি না সরে, কোনো ডিসপ্লেসমেন্ট যদি না পাস, তাহলে কোনো কার্য হবে না। বোঝা গেল? তা কার্য তখনই ধরা হবে ফিজিক্সের ভাষায় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবি এবং সেই বস্তুটা ওই বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে কিছুটা হলেও ডিসপ্লেস হবে। বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে একটা এক্সাম্পল দিই দেখ। মেজের উপর একটা ব্লককে রাখা আছে, প্রথমত এটাকে ফ্রিকশনলেস ইমাজিন করে নে, কোনো ফ্রিকশন নেই, প্রথমে সহজভাবে চলি, পরে ফ্রিকশন ঢুকাবো সব কিছু। তো এই একটা ব্লক আছে, এই ব্লকের উপরে তুই এদিকে ফোর্স অ্যাপ্লাই করলি, ফোর্স অ্যাপ্লাই করলে ব্লকটা কিছুক্ষণ পরে এইখানে চলে আসলি। ডিসপ্লেসমেন্ট কতটা হলো, ধরে নে এস ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে ধরা হবে যে এই ব্লকটার উপর তুই যে ফোর্স প্রয়োগ করলি সেই ফোর্সের দ্বারা কিছুটা ওয়ার্ক করা হয়েছে, কিছুটা কার্য করা হয়েছে। এবং সেই কার্যকে যদি পরিমাপ করতে হয়, ক্লাস 9-এই পড়েছিস বল গুণিত সরণ, তাই তো? যে বলটা প্রয়োগ করেছি সেই বল এবং বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে সরণ, এই জায়গাটা ভালো করে শুনবি। বল গুণিত, শুধু সরণ লিখে দিচ্ছে তা নয় কিন্তু, বল গুণিত বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে সরণ কতটা হয়েছে। ক্লিয়ার? এতটুকু একটা সুন্দর এক্সাম্পল দিয়ে, এটা বাদ দিয়ে মনে কর এইখানে ব্লকটা রেখেছিস আর ব্লকটাকে দড়ি বেঁধে তুই এদিকে টানছিস, ব্লকটাকে তুই দড়ি বেঁধে এদিকে টানছিস, তো ব্লকটাকে এদিকে যাবে? যদি খুব যথেষ্ট ভারী হয় ও কি ওদিকে যাবে? যাবে না। ও কী হবে? এই দিকে ডিসপ্লেস হবে, তাই তো? এই দিকে ডিসপ্লেস হবে। তো মনে কর এই দিকে যে ডিসপ্লেসমেন্টটা করলি এস দূরত্ব গেল, কিন্তু বল প্রয়োগ করেছিস এই দিকে, তুই কিছু একটা অ্যাঙ্গেল আছে এখানে, সেই অ্যাঙ্গেলটাকে আমি বলেছি থিটা। এই ক্ষেত্রে কিন্তু তুই কার্যটাকে বল গুণিত সরণ করে বের করতে পারিস না। এখানে যেমন তুই এফ ইন্টু এস করে দিয়েছিলি, এখানে তা করতে পারবি না, কারণ এক্ষেত্রে যে সরণটা হয়েছে সেটা বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে হয়েছে কি? হয়নি। তাহলে এই সরণটাকে এখানে কাউন্ট করা যাবে না। তা আমি কি করব, এই যে বলটা দেখতে পাচ্ছিস এটার কম্পোনেন্ট এদিকে নিয়ে নেব, এর কম্পোনেন্ট যদি আমি এদিকে নিই তাহলে এই দিকের কম্পোনেন্টটাকে পাওয়া যাবে এফ কস থিটা, তাই তো? ওপরের দিকের কম্পোনেন্ট কী হবে? এফ সাইন থিটা। কিন্তু বস্তুটার মধ্যে যে সরণ উৎপন্ন হয়েছে সেটা এফ কস থিটার জন্যই উৎপন্ন হয়েছে, এফ সাইন থিটার জন্য তো উপরে যায়নি। তাহলে আমি যদি এটার জন্য ওয়ার্ক বা কার্য বের করতে চাই, তাহলে বল অর্থাৎ এফ কস থিটা ইন্টু সরণ, বুঝতে পারলি? বল এবং বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে সরণ। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, এইখান থেকে ইন জেনারেল কার্যকে এরকমভাবে লেখা হয় এফ ভেক্টর ডট এস ভেক্টর, ডট প্রোডাক্ট ভেক্টর আর ডট আমরা শিখে নিয়েছি, তাই তো? তো এই যে এফ ডট এস এইভাবে এটাকে লেখা হয়। যদি আমি এইভাবে লিখি তাহলে আলটিমেট আমার সবগুলো ব্যাখ্যা করা হয়ে গেল। যেমন এই ক্ষেত্রে দেখ, ফোর্সও এদিকে অ্যাপ্লাই করছি, এসও এদিকে অ্যাপ্লাই করছি, থিটা কত? 0 ডিগ্রি। এবার তুই যদি এখানে ইউজ করতি যে না আমি এটা করবো না, আমি করবো এফ ডট এস, এটা শিখিয়েছে আমাকে, তাহলে তুই কর এফ এস কস 0 ডিগ্রি, কত হবে? এফ এসই তো হবে, চলে আসলো না আলটিমেট? এবার এই জায়গায় কর এফ ডট এস, তাহলে কী হয়? এফ এস, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হলো কস থিটা, ডট প্রোডাক্ট ভেঙে তো আমরা এটাই পাই। বোঝা গেল? তাহলে এখন থেকে আমরা কি করব, যদি কার্য বের করতে দেয় শুধুমাত্র বল গুণিত সরণ করলে হবে না, ডাইরেকশনটাকে মাথায় রাখতে হবে। যদি ভেক্টর ফর্মে থাকে তাহলে ডট প্রোডাক্ট করবো, যদি ভেক্টর ফর্মে না থাকে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে এফ এস কস থিটা করবো, ঠিক আছে? আর বাকিটা ব্রেন ইউজ করবি যখন যেভাবে দিবে। ক্লিয়ার হয়েছে এতটুকু? কার্যের একক, কার্য এই যে রাশিটা এর একক বলতো কী হবে? বাহ, এর একক হচ্ছে ডাইন না, কার্যের একক হচ্ছে জুল, ভুলে গেলি? ডাইন ইন্টু মিটার, কার্যের একক হচ্ছে জুল, আর জুল সমান সমান দেখ এখান থেকে তুই লিখতে পারিস নিউটন ইন্টু মিটার। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্ক, এটাকে তুই লিখতে পারিস ডাইন সেন্টিমিটার, আর্ক সমান সমান ডাইন ইন্টু
সেন্টিমিটার। ওকে, মাত্রা যদি বের করতে বলে সবাই পারে বলতে এগুলো, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু সরি এটা এফ এর মাত্রা, তারপরে এস এর মাত্রা। এফ এর মাত্রা কী হয় mlt মাইনাস টু, আর এস এর মাত্রা এল মানে স্কোয়ার করে দিলাম ml স্কোয়ার টি মাইনাস টু, মুখস্থই হয়ে যাবে। কতক্ষণ লাগবে ভাবতে এটা। তো এই হচ্ছে এই জিনিসগুলো আছে, অসুবিধা নেই বুঝতে। 1 জুল সমান সমান কত আর্গ হয়, তোরা মুখস্থ করেছিলি এটা 10⁻7 আর্গ হয়ে থাকে। ঠিক আছে, কেমন করে আসে এটা? 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার হয়। 1 নিউটন মানে 10⁻5 ডাইন, 1 নিউটন 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তো হয়ে গেল 10⁻7। এগুলো তো আশা করি বলতে হবে না, এগুলো একবার করে দেখলে তোরা বুঝিয়ে যাবি, তবুও বলে দিলাম আমি সব। ওকে, কার্যের দুটো ভাগ, ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য। ঠিক আছে, ধনাত্মক কার্য কাকে ধরায় আর ঋণাত্মক কার্য কাকে ধরায়, কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে একটু ডিফারেন্স থাকবে। ফিজিক্সে তুই যেটাকে পজিটিভ ধরবি, কেমিস্ট্রিতে ওটাকে নেগেটিভ ধরবি, একটুখানি ডিফারেন্স আসবে। যা ক্লিয়ার করে নিবি। ফিজিক্সের ভাষায় কার্যকে ধনাত্মক কখন ধরা হয় এবং ঋণাত্মক কখন ধরা হয়? যখন কোনো বহিস্থ এজেন্ট এসে কার্য করবে। বহিস্থ এজেন্ট বলতে মনে কর এই যে বোতলটা, এই বোতলটা মেজের উপরে রাখা আছে, এটা মেজের উপরে রাখা আছে। ঠিক আছে, এ অটোমেটিক কি উপরে চলে যাবে? যাবে না। বাইরে থেকে আমার হাত আসবে, একে ধরে একে উপর দিকে উঠাবে, তাহলে এইটা হলো বহিস্থ এজেন্ট। মানে হাত না, আমি আসবো এসে এটাকে উপরে। তো এই যে বহিস্থ এজেন্ট একে উপরের দিকে নিয়ে গেল, কোনো একটা বলের বিরুদ্ধে কার্য করেছি না? কোন বলের বিরুদ্ধে কার্য করছি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি। তো যখন কোনো বহিস্থ এজেন্ট এসে কোনো অভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কার্য করবে, তখন সেই কার্যটাকে বলবো ধনাত্মক কার্য। তুই সিম্পলি মনে রাখবি, এত কিছু বাদ দিবি, তুই সিম্পলি মনে রাখবি যে কার্যে তোর ঘাম ঝরবে সেই কার্যটা ধনাত্মক কার্য। বোতলটাকে তোর সহজে উঠাতে পারবি না, ওটা দেখলে তোকে কষ্ট করতে হবে, ব্যাস এটা হলো ধনাত্মক কার্য। যদি কোনো কার্য করার সময় তোর কোনো এফোর্ট দিতে না হয়, তুই জাস্ট ধরে আছিস, জাস্ট একটা সাহারা মাত্র, তাহলে সেই কার্যটা হবে ঋণাত্মক কার্য। যেমন এ ওপরের দিকে ছিল, তুই একে নামাচ্ছিস, কি দরকার, একে ছেড়ে দিলেই নেমে যেত, তাই না? তাহলে তুই যখন একে নামাচ্ছিস, তোকে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না, পৃথিবী অভিকর্ষ টানের জন্য নিচের দিকে যাচ্ছে, এই কার্যটা হলো ঋণাত্মক কার্য। সহজে মনে থাকে যে ধনাত্মক কোনটা। যে কোনো ক্ষেত্রে ধনাত্মক আর ঋণাত্মক কার্য মানে তোরা এরকমভাবে ভাববি, যেটাতে আমাকে কষ্ট করতে হবে সেটা ধনাত্মক, আর যেটাতে আমাকে কষ্ট করতে হবে না সেটা ঋণাত্মক। এটা ফিজিক্সের ভাষা না, এটা আমার ভাষা। ফিজিক্সের ভাষা আলাদা কিছু। ফিজিক্সের ভাষা হচ্ছে যে বহিস্থ এজেন্ট দ্বারা যদি কোনো কার্য করা হয় তাহলে সেটা ধনাত্মক, আর বহিস্থ এজেন্ট যদি ওই অভ্যন্তরীণ বলের দিকেই কার্য করে তাহলে সেটা ঋণাত্মক। হয়েছে? কার্যহীন বল খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল, মুখস্থ করেছিলি তোরা না? করিসনি বোধহয় লকডাউনে তোরা না ছিল না? আচ্ছা, কার্যহীন বল কাকে বলে? যে বল কার্য করে না তাকে কার্যহীন বল বলে, তাই তো? কোন বল কার্য করে না? কোন বল কার্য করে না? দেখ, হ্যাঁ, অভিকর্ষ বল কার্য করে না। আমরা এটা পড়েছি তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। দেখ, যদি এফ আর এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায় কোনোভাবে, তাহলে এটাকে তুই জিরো বলতে পারিস না। এস এর মান যতই হোক না কেন, যতই ডিসপ্লেস করাস না কেন, কোনো কার্যই হচ্ছে না। সবসময় যে ডিসপ্লেসমেন্ট হলেই কার্য হবে তা নয় কিন্তু। যেমন মনে কর একটা পাথরকে সুতোয় বেঁধে ঘোরাচ্ছি, খুব এক্সাম্পল দিয়ে এটা আমি বল, একটা পাথরকে সুতোয় বেঁধে ঘোরাচ্ছি, তো এর উপরে অভিকেন্দ্র বল কাজ করছে নিচের দিকে, মানে আমার হাতে যে টানটা আমি অ্যাপ্লাই করছি সেটা এইদিকে কাজ করছে, কিন্তু এর ডিসপ্লেসমেন্ট এই মুহূর্তে যদি আমাকে দেখতে হয়, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা কিন্তু স্পর্শক বরাবর, তাই তো? মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ব্যাস এই কন্ডিশন হয়ে গেল, কোনো কার্য করলো না, যতই ডিসপ্লেস ঘটে না কেন কোনো কার্য করলো না। তো মোট কথা, বৃত্তপথে যে কোনো গতি থাকলে গেলে সেটা কার্যহীন বল। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, হ্যাঁ ঠিকই তো বলছি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এক্ষেত্রেও কিন্তু সূর্য যে কাজটা করছে শূন্য কাজ করছে, কোনো কাজই করছে না, শুধুমাত্র ডাইরেকশনের পরিবর্তন করছে। তাহলে কার্যহীন বলের একটাই কাজ, সেটা হচ্ছে ডাইরেকশনকে পরিবর্তন করা, কোনো ডিসপ্লেসমেন্ট করে না। যেমন এই ক্ষেত্রে দেখ, কার্যহীন বল হচ্ছে এই টানটা, এ কী করছে? শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ করছে, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আনছে, অনবরত ডাইরেকশনটাকে চেঞ্জ করছে। কার্যহীন বল শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ করবে, কোনো কার্য করবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরে গেছিস তো? ফিজিক্সের কাজ আর এমনি কাজ বুঝে গেছিস ডিফারেন্স? ওকে, এবার নতুন একটা টার্ম, ক্ষমতা। নতুন কোথায় শুনেছিস তোরা? ক্ষমতা। তো আমি এক্সাম্পল দিই বারবার এটাই, যে কার্য আর ক্ষমতার মধ্যে ডিফারেন্স করবি কী করে, কার্য কাকে বলে আর ক্ষমতা কাকে বলে। রিয়েল লাইফে তো সবাই বলে না আমার ক্ষমতা তোর থেকে বেশি, বলে না? এটাকে বলে না যে আমার কাজ তোর থেকে বেশি, এরকম কিছু বলে না, সবাই বলে আমার ক্ষমতা তোর থেকে বেশি। তো এই ক্ষমতার কাজের মধ্যে ডিফারেন্স কীভাবে করবে? মনে কর, হয়তো এক্সাম্পল দিয়েছি আগে কোনো দিন, মনে কর 20টা প্রবলেম সেটের অঙ্ক আছে, ঠিক আছে? 20টা প্রবলেম সেটের অঙ্ক একদিন করতে দিলাম আমি, তো সবাইকে বললাম যে তোরা সবাই মিলে কর, হেল্প নিবি, একে অপরের সাথে আলোচনা করি, করবি। একদিন পর তোরা করে নিয়ে চলে আসতে পারবি, 1 ঘন্টাতে পারলি না করতে, একদিন পর করে নিয়ে আসবি। আর আমাকে কেউ বললো 20টা অঙ্ক করতে, আমি কদিনে করবো? একদিনই করে নিলাম, ধরে একটু বেশি টাইম বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তো একদিনে আমিও 20টা অঙ্ক করলাম, একদিনে তোরাও 20টাই অঙ্ক করলি। তো তোদের কার্য আর আমার কার্য কিন্তু সেম, আমি একই পরিমাণ কার্য করেছি, কিন্তু আমার ক্ষমতাটা বেশি, বুঝতে পারলি? আমি কম টাইমের মধ্যে করতে পারি, তোরা বেশি টাইম ধরে করবি। ব্যাপারটা বুঝা গেল?
তাহলে কম টাইমের মধ্যে যে বেশি কার্য করবে তার ক্ষমতা তত বেশি। এটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, যে ক্ষমতা বা পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, মানে একক সময়ে যতটা কার্য করবে তাকেই বলা হচ্ছে তার ক্ষমতা। বুঝতে গেছে এতটুকু? ক্ষমতার একক ওয়াট, জানিস তো, একে নর্মালি ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ক্ষমতার একক হচ্ছে এসআই পদ্ধতিতে ওয়াট, আর সিজিএস পদ্ধতিতে কি জানিস? জানিস না? ডাইন। ডাইন কেন? আর্ক, আর্ক পার সেকেন্ড। এই যে ওপরে আর্ক আর নিচে সেকেন্ড, এটা অ্যাকচুয়ালি ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডের আরেকটা নাম দেওয়া হয়েছে ওয়াট, ঠিক আছে, ওয়াটের নাম অনুসারে। আর একটা হচ্ছে আর্ক পার সেকেন্ড। তো রিলেশন ওটাই, যে 1 জুল পার সেকেন্ড সমান 10⁻7 আর্ক পার সেকেন্ড। মুখস্থ রাখার দরকার নেই। ওকে, মাত্রা যদি বের করতে বলি, ক্ষমতার মাত্রা ইজ ইকুয়াল টু, ওপরে দেখতে পাচ্ছিস কার্যের মাত্রা, মানে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা 2 কিন্তু কারেন্টের শক খাওয়ার মতো 2 হয়ে গেছিল। আর এটা হচ্ছে টাইম টি, তার মানে এম এল স্কোয়ার টি মাইনাস 3। একটু নোটে দেখে না তো এটাই আছে কিনা, এটাই আছে তো। মাঝে মাঝে একটু ভুল ভালো হতে পারে, হ্যাঁ, কীভাবে যে লিখে আমি নিজেও যাই না, একক আর মাত্রা দিয়ে ভুল করি। ওকে, কার্য একটা স্কেলার রাশি, ক্ষমতা একটা স্কেলার রাশি। দেখ, স্কেলার রাশির স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল যখন পড়েছিলাম তখন এরকম পড়েছিলাম আমরা, যে স্কেলার গুণফল করতে গেলে গুণ করার পর যে রাশিটা পাওয়া যাবে সেটা স্কেলারই হবে, স্কেলার সংখ্যাই হয়। আর ভেক্টর গুণের ক্ষেত্রে কী করেছিলাম, যে গুণ করার পর সেটা ভেক্টর কোয়ান্টিটি হয়। মনে পড়ছে তো? ডাইরেকশন থাকে। স্কেলার গুণফলের ক্ষেত্রে কোনো ডাইরেকশন থাকে না। কার্যের ক্ষেত্রে দেখ ডট প্রোডাক্ট করেছিলাম আমরা, এখানে নেই, মিটিয়ে দিয়েছি। কার্যের ক্ষেত্রে ডট প্রোডাক্ট করেছিলাম, তো ডট প্রোডাক্ট হচ্ছে স্কেলার গুণ, তার মানে কার্য একটা স্কেলার রাশি। কার্য হচ্ছে এমন একটা রাশির উদাহরণ যেখানে দুটো ভেক্টরকে গুণ করলে একটা স্কেলার পাওয়া যায়। ভাব ভালো করে, দুটো ভেক্টর, একটা ফোর্স একটা ডিসপ্লেসমেন্ট সরণ, দুটো ভেক্টরকে গুণ করার ফলে কী পাওয়া যাচ্ছে? একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে। কার্য ছোটোবেলায় এরকম কোশ্চেন হতো যে দুটো ভেক্টরের গুণ ফলে একটা স্কেলার রাশি উদাহরণ দাও, ঠিক আছে? তো কার্য হচ্ছে সেই রাশিটা। একই রকমভাবে ক্ষমতা হচ্ছে, ক্ষমতারও কোনো ডাইরেকশন নেই, এটাও একটা স্কেলার রাশি। আচ্ছা, ক্ষমতার একটা ব্যবহারিক একক আছে, খুব ব্যবহার করা এটাকে, সেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। সাধারণত ইঞ্জিনে এই ধরনের ক্ষমতার মানে রেটিংটাকে লেখা হয়। 1 হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। কনভার্সনটা জেনে রাখা দরকার, কখনো কখনো প্রবলেমে তোদের কনভার্ট করতে হতে পারে। তাহলে দুটো টার্ম তোদের পরিচিত হয়ে গেল, কার্য পরিচিত হয়ে গেল, ক্ষমতা পরিচিত হয়ে গেল। বুঝে গেছিস? আচ্ছা, একই পরিমাণ কার্য করলেও ক্ষমতা কিন্তু কম বেশি হতে পারে, যে কম সময় নেবে তার ক্ষমতা বেশি হবে। এবার শক্তি। শক্তি জিনিসটা কি? খুব ইউজ করিস না শক্তি, ফিজিক্সের ভাষায় শক্তি কি? শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য। আমি 20টা অঙ্ক করতে পারি, মানে ওই সামর্থ্যটা আমার মধ্যে আগে থেকে আছে, ঠিক আছে? এই যে সামর্থ্যটা, এটাকে বলি শক্তি। আর এই শক্তিটা যখন বাহ্যিকভাবে রূপান্তরিত হচ্ছে তখন সেটা কার্যে পরিণত হচ্ছে। ক্লিয়ার হলো? শক্তির বাহ্যিক রূপান্তরকে আমরা কার্য বলছি, আর ভেতরে যেটা সামর্থ্য হিসেবে থেকে যাচ্ছে তাকে আমরা শক্তি বলছি। তো শক্তিকে যদি মেজার করতে হয় তাহলে ওই অবজেক্টটা যে কার্য করছে সেই কার্যের পরিমাণটাই হয়ে যাবে শক্তির পরিমাণ, ঠিক আছে? আমি 20 জুল কার্য করলাম, তাহলে আমার মধ্যে কতটা শক্তি খরচ হয়ে গেল? 20 জুল শক্তি খরচ হয়ে গেল। শক্তি আর কার্য আইডেন্টিক্যাল রাশি, সবসময় মনে রাখবি। শক্তির একক মাত্রা যা হবে কার্যের একক মাত্রা তাই হবে, তাই একই জিনিস। যখনই শক্তি বলবো কার্য ভেবে নিবি। শক্তির বিভিন্ন রকম ধরন তোরা পড়েছিলি, 8 রকমের বোধহয় পড়েছিলি। তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, আর কোনো শক্তি আছে? চৌম্বক শক্তি, তড়িৎ বিদ্যুৎ শক্তি তো বলেই দিলাম, প্রচুর শক্তি, সৌরশক্তি। তো অনেকগুলো রূপ আছে শক্তি, তাই তো? এতগুলোর মধ্যে থেকে আমরা পড়বো শুধুমাত্র একটা রূপ, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তা আবার এটাই বিশাল বড়, তো বাকিগুলো পড়তে গেলে কী অবস্থা হবে? যান্ত্রিক শক্তিটা কাকে বলে? তড়িৎ শক্তি নাম শুনলেই বুঝে যাচ্ছি তড়িতের ফলে, তাই না? রাসায়নিক শক্তি বুঝে যাচ্ছি নাম শুনে, চৌম্বক শক্তি বুঝে যাচ্ছি, আলোক শক্তিও বুঝে, শব্দ শক্তিও বুঝি, কিন্তু যান্ত্রিক শক্তিটা কি? যন্ত্রের দ্বারা চালিত, হ্যাঁ। যান্ত্রিক শক্তি, নামটা যন্ত্র, তার মানে এই নয় যে যন্ত্র দ্বারা চালিত। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে, যান্ত্রিক হলো, হ্যাঁ, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে যখন কোনো অবজেক্ট তার অবস্থানের জন্য, তার আকারের জন্য এবং তার গতির জন্য কিছুটা পরিমাণ শক্তি পজেস করবে, বা ওর মধ্যে কিছুটা শক্তি থাকবে। কী কী বললাম? 3টে অবস্থা বললাম, একটা অবস্থান বললাম, একটা আকার বললাম, একটা গতি বললাম। এই 3টে ধর্মের জন্য যদি কোনো বস্তুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে তাহলে সেই শক্তিটাকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। হ্যাঁ, হতে পারে 3টে একসাথেই আছে, এমনটাও হতে পারে। যেমন মনে কর লরি চলছে, ঠিক আছে, তার মানে কি গতিতে আছে, গতিতে থাকার জন্য এর মধ্যে একটা শক্তি আছে। তুই যদি সামনে এখানে গিয়ে দাঁড়িয়ে যাস, লরি থেমে যাবে, তোর ওপর দিয়ে চলে যাবে, মানে ওর মধ্যে কিছুটা একটা শক্তি আছে, তাই তো? তো এটা হলো গতির জন্য যান্ত্রিক শক্তি। এবার আকারের জন্য যান্ত্রিক শক্তি ভার, আকারের জন্য কেমন হতে পারে?
হ্যাঁ তোকে দিয়েই ভাব, মনে কর তোকে চেপে চুপে একটা ছোট্ট বস্তার মধ্যে ভরে দিলাম, ঠিক আছে? এবার যেই বস্তাটা খুলবো তুই তো একদম পুরোপুরি ফেপে উঠবি, খুলে উঠবি, তাই না? এবার নিজেকে বাদ দিয়ে কোনো স্পঞ্জের বলকে ইমাজিন কর, চেপে রাখলাম ধর, যেই ছেড়ে দেবো আবার আগের অবস্থানে চলে আসবে। তো যখন ছেড়ে দিচ্ছি আগের অবস্থানে চলে আসছে মানে কি কিছুটা কার্য করছে। এই কার্যটা কোথা থেকে করতে পারলো? ওই যে ওর আকারের পরিবর্তন করে দিলাম না, ওটা ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আকারের পরিবর্তনের জন্যও কিন্তু আমরা যান্ত্রিক শক্তি পাবো। ওকে, আর একটা কিসের জন্য পাবো? অবস্থানের জন্য। কেমন অবস্থানের জন্য? বেচারা এখানে স্থির অবস্থায় ছিল, একে উসকে আমি এত দূর পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিলাম, কোথায় যাবে? আবার আগের অবস্থানে চলে আসবে। তো এখানে যখন ছেড়ে দিলাম ও নিজে নিজে নিচে চলে আসছে, তাহলে একটা কার্য করলো। তো এই কার্যটা কোথা থেকে পেলো? আমি এর যে অবস্থানের পরিবর্তন করলাম সেই পরিবর্তনের জন্য এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছিলো, যেটাকে আমরা স্থিতিশক্তি বলবো পরে। বোঝা গেল? তাহলে তিনটে অবস্থা বললাম আমরা, অবস্থান, গতি আর একটা হচ্ছে আকার। এই তিনটে যদি থাকে তাহলে তাদেরকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। হয়েছে? কোনো বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি এগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি না, মেকানিক্সে মেনলি যান্ত্রিক শক্তি নিয়েই পড়াশোনা করি। এবার এই যান্ত্রিক শক্তি দুই প্রকারের হয়, একটাকে বলি স্থিতিশক্তি আর একটাকে বলি গতিশক্তি। নাম শুনেই বুঝতে পারছিস স্থিতিশক্তি কি আর গতিশক্তি কি, বুঝতে পারছিস না? স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, ইংরেজি নামগুলো একটু করে মনে রাখবি। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে গতিশক্তি বা, পারবি না বলতে, বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, ঠিক আছে? কী জিনিস দেখ, স্থিতিশক্তি হচ্ছে অবস্থান প্লাস আকার, এই দুটোর জন্য পাওয়া যায় যে শক্তি তাকে বলবো আমরা স্থিতিশক্তি। আর গতিশক্তি নাম শুনে বোঝা যাচ্ছে গতির জন্য পাওয়া যাবে, ঠিক আছে? গতিশক্তির ফর্মুলা পড়েছিস তো ছোটোবেলায়, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা। আর স্থিতিশক্তির ফর্মুলা পড়েছিলি এমজিএইচ, মনে করে দেখ, মনে পড়ছে না? এই ক্লাসে উঠে পড়বি। তো অবস্থান আকারের জন্য কিছু শক্তি পাওয়া যায়। আমি একটু করে এক্সাম্পল দিয়ে দিই। স্প্রিং পড়েছিলি হয়তো, স্প্রিং নাম তো শুনেছিস, হুকের সূত্র পড়েছিলি। স্প্রিংকে যদি আমি চেপে ছেড়ে দিই আবার আগের অবস্থানে আসবে, তো স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। এটা কিন্তু আকারের পরিবর্তনের জন্য হয়, ঠিক আছে? একটা বলকে ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, স্থিতিশক্তির পরিবর্তন হলো। তো এই যে এটা কিন্তু অবস্থার পরিবর্তনের জন্য হলো। তো এই দুটো আকার এবং অবস্থান, এটা স্থিতিশক্তির পার্ট। আর গতিশক্তিটা হাফ এম ভি স্কোয়ার, এগুলোকে নিয়ে পড়বো। অবস্থানের জন্য মেনলি আমরা এই চ্যাপ্টারে পড়বো, আকারের জন্য এখন পড়ছি না। আমরা মেনলি অবস্থানের জন্য স্থিতিশক্তিটাকে পড়ছি, শুধুমাত্র স্থিতিশক্তি বলেই চালাবো। কোনো একটা অবজেক্ট এখানে আছে, অবজেক্টটার ভর কত? এম, ঠিক আছে? এখানে একটা এম ভরের অবজেক্ট আছে। তোর কি মনে হলো তুই একে ওপরে উঠাবি, উঠিয়ে এইসব জায়গাতে নিয়ে আসবি, এই জায়গাটাতে নিয়ে আসিস। কতটা হাইট ওপরে উঠালি? এই হাইট ওপরে উঠিয়ে দিবি। তুই কিছুটা কার্য করলি না এটাকে ওঠানোর জন্য? কারণ পৃথিবীতে ওকে নিচের দিকে টানছিল, তুই বলছিস না আমি যেতে দেবো না ওদিকে, ওপরের দিকে নিয়ে যাবো, দিয়ে ওপরের দিকে নিয়ে গেলি। তো তুই কত বলের বিরুদ্ধে ওপরের দিকে নিয়ে গেলি? অভিকেন্দ্র বল না অভিকর্ষজ বল? হ্যাঁ, অভিকর্ষ বলটা কত? এমজি। তাহলে এই বস্তুটার উপর নিচের দিকে এমজি কাজ করছিল, তুই এমজি বল প্রয়োগ করে উপরের দিকে নিয়ে যাচ্ছিস। তাহলে তুই যে ওয়ার্ক ডানটা করলি ডাব্লু, সেটা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে এমজি আর ডিসপ্লেসমেন্ট মানে এইচ। আবার বলিস না কস থিটা হবে, থিটা দেখুন 0 ডিগ্রি, বুঝতে পারছিস? একই রেখা বরাবর আছে, তাই না? তাহলে ডাব্লু কত হলো? এমজিএইচ। এই যে কার্যটা করলে এই কার্যটা কোথায় হলো? কার্য তো নষ্ট হয় না, আমি ছোটোবেলায় পড়েছি শক্তি সংরক্ষণ সূত্র, কার্য নষ্ট হয় না। এই কার্যটা এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল। যখনই তুই ওকে ছাড়বি ওই শক্তি নিয়েও নিচের দিকে নেমে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল। তো এটাকেই আমরা বলছি স্থিতিশক্তি, এমজিএইচ। হয়েছে? আচ্ছা, স্থিতিশক্তির যে পরিমাপটা আমরা করলাম এইচ, এই পরিমাপটাকে আমরা কখনো এক্স্যাক্টলি পরিমাপ করতে পারি না সব। হ্যাঁ, ডাব্লুটাকে এখন এনার্জি বলে দিচ্ছি, ওটা ওয়ার্কটাকে এখন এনার্জি বলে দিলাম আমি, ইউ দিয়ে প্রকাশ করলাম, ডাব্লিউ লিখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই যে পোটেনশিয়াল এনার্জিটা মানে স্থিতিশক্তিটা, এটা কিন্তু আমরা এক্স্যাক্টলি মেজার করতে পারি না। সবসময় আমরা রেফারেন্স লেভেল হিসেবে এটাকে আমরা মেজার করি। কেমন রেফারেন্স লেভেল? মানে আমি এখানে ভূমিটাকে 0 লেভেল ধরে নিয়েছি, যে ভূমিতে যদি থাকে তবে তার পোটেনশিয়াল এনার্জি 0 হবে। এখান থেকে যত হাইট ওপরে যাবে পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে, যত নিচে যাবে তত কমবে। তুই যদি চাস যে না আমি এটাকে 0 লেভেল ধরবো না, আমি এইটাকে 0 লেভেল ধরবো, তাও ধরতে পারিস। এখানে পোটেনশিয়াল এনার্জি 0, এখান থেকে নিচে নামলে নেগেটিভ, এখান থেকে উপরে উঠলে পজিটিভ। ডিপেন্ড করবে তোর উপর তুই কীভাবে ধরছিস। তবে জেনারেলি তুই ধরবি সবসময় ভূমিকে রেফারেন্সে, যে ভূমির রেসপেক্টে ওপরে আর ভূমির রেসপেক্টে নিচে। বোঝা গেছে এতটুকু পোটেনশিয়াল এনার্জি কি? গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা আমরা পড়েছি হাফ এম ভি স্কোয়ার হয়। কোথা থেকে আসলো সেটা আজকে দেখে নিই, শুধু মুখস্থ করলে তো হবে না, জানতে হবে কোথা থেকে আসলো, একটুখানি জেনে নিই, যদিও পরীক্ষাতে দিবে না কোথা থেকে আসলো। শোনা দেখ, এনার্জি মানেই হচ্ছে কৃতকার্য, আর কৃতকার্য মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা, ফোর্সটাকে আমি লিখে দিচ্ছি এম এ ইন্টু ডিসপ্লেসমেন্ট, আপত্তি নেই তো? ঠিক আছে, একটা বস্তু এদিকে যাচ্ছিল লরি, হ্যাঁ
এরকম লরি মনে করে, লরি এদিকে যাচ্ছিল, কত স্পিডে যাচ্ছিল, ভি স্পিডে যাচ্ছিল মনে কর। আর একে তুই থামাবি, ব্রেক চেপে থামা বা তুই ঠেলে থামা, তোর যেমন খুশি তুই থামা, একে তুই থামাচ্ছিস কোনো একটা বল প্রয়োগ। তো এরপরে যখন তুই বল প্রয়োগ করছিস থামাচ্ছিস, তাহলে এরপরে মন্দন কাজ করবে। এই মন্দনের জন্য ধীরে 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 এখানে এসে কী হয়ে যাবে, ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, তাই তো? লরি সেই হয়েছে না, এখানে এসে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। কতটা ডিস্টেন্স গেল, এস ডিস্টেন্স গেল। দেখ এখান থেকে তুই এই ইকুয়েশনটা বানাতে পারিস যে জিরোর স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস 2a এস, আপত্তি আছে বানালে? এখান থেকে এস যদি বের করে নিস ভি স্কোয়ার বাই 2, এখানে এনে বসিয়ে দিলে কি ক্ষতি হবে, এ এস মানে কি আছে ভি স্কোয়ার বাই 2 হয়ে গেল না, হাফ এম ভি স্কোয়ার। এই হচ্ছে সেই গতিশক্তির ফর্মুলা, ঠিক আছে? কোথা থেকে এসেছিলো, এইখান থেকে এসেছিলো। কারণ এখানে ভগবান এসে বলে দিয়ে যায়নি যে এখানে হাফ এম ভি স্কোয়ার লিখ, ঠিক আছে? এই সব সমীকরণকে সলভ করে এটা এসেছিলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে দুটো ফর্মুলা তোরা পেয়ে গেলি। আচ্ছা, এখানে গতিশক্তির ফর্মুলা কখনো কখনো ভরবেগের রেসপেক্টেও দেয়। কেমন ভরবেগের রেসপেক্টে? ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি এবং সেটা আমরা জানি মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ, ঠিক আছে? আর কাইনেটিক এনার্জিকে আমরা প্রকাশ করি হাফ এম ভি স্কোয়ার। তো কখনো কখনো থেকে কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের রিলেশন দরকার পড়তে পারে বা হয়তো জানতে চাইতে পারে, তখন তুই কী করবি, তুই এখানে মোমেন্টামকে জোর করে ঢুকাবি। কীভাবে ঢুকাবি, মোমেন্টাম মানে তো এম বি, তো তুই এখানে একটা কী করবি, এম স্কোয়ার করে দে আর নিচে একটা এম দিয়ে ডিভাইড করে দে, একই ব্যাপারই আছে, তাই না? উপরে যে এম স্কোয়ার ভি স্কোয়ার পেয়ে গেলি, এটাকে তুই বলতে পারবি পি স্কোয়ার বাই 2m, পারবি তো? তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা হয়ে গেল কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। কেউ কেউ আবার এরকম বলবে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m কে, নতুন কিছু ওটাই, পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m কে। বোঝা গেল এতটুকু? স্থিতিশক্তি গতিশক্তি সম্পর্কে জেনে গেলি। বলতো গতিশক্তির একক কী হবে? বল দেখি এবার গতিশক্তির একক কী হবে? ভাবার বিষয় না রে, কর কর, এখান থেকে বের কর না দেখি, ওখান থেকে বের করবি, কর এখান থেকে বের করবি কি এখান থেকে করবি কি, তোর যেখান থেকে উচিত কর, এর বাইরেও যদি করতে পারিস তো করে নে। তুই শুধু গতিশক্তির এককটা আমাকে বল। হাফ ইন্টু কেজি ইন্টু মিটার পার সেকেন্ডের হোল স্কোয়ার, বেগ আছে যেহেতু, এত বড় একক বলবি কেন? শক্তি মানে কার্য না, কার্যের একক জুল না, গতিশক্তির একক জুল, এত জটিল বানানোর কী আছে? আমি বললাম বলে বিশাল কিছু হবে? এরকমই ধরবো, গতিশক্তির একক জুল। আর স্থিতিশক্তির একক কী হবে? জুলই হবে, আর তো ধোকা খাবি না না। ওকে, এবার দেখ এখন যেটা করবো সেটা আগেও করেছি তোদের, আমি ওয়ান ডাইমেনশনাল মোশনে করেছিলাম যে একটা বিস্ফোরক বল আছে, বিস্ফোরক বলের দরুন বলটা ধর দুটো পার্টে ভেঙে গেল, দুটো মাসে ডিভাইড হয়ে গেল, কিন্তু একই রেখা বরাবর চলছে, বুঝতে পারলি না? মনে কর একটা বিস্ফোরক বল, বমি কী বলে, বাজিগুলোকে ইমাজিন করে এরকম একটা বল আছে, ঠিক আছে? হঠাৎ করে বাস্ট হয়ে গেল, বাস্ট হয়ে দুটো পার্টে আলাদা হয়ে গেল, একটা পার্ট এইদিকে চলে যাচ্ছে, একটা পার্ট এইদিকে চলে যাচ্ছে। আমি এখানে কী নিয়েছি, একটা রেখা বরাবর নিয়েছি, একটা রেখা বরাবর নাও হতে পারে, বিভিন্ন দিকে ছোটাছুটি করতেই পারে, ঠিক আছে? আমি ইন জেনারেল এখানে একটা রেখা বরাবর নিয়ে নিয়েছি। একটার ভর হচ্ছে স্মল এম আর একটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, একটা ছোট্ট একটা বড়, বড় তো বড় করে রাখি, একটা বড়, ঠিক আছে? দুজন আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা, এর ভেলোসিটি তুই ধরে নে ক্যাপিটাল ভি আর এর ভেলোসিটি হচ্ছে স্মল ভি, বুঝতে পারলি? প্রথম স্টেজে তুই জানিস না কে কোন দিকে যাবে, হতে পারে দুজন এদিকে চলে যাচ্ছে, তাই না? হতে পারে দুজনে এইদিকে চলে যাচ্ছে, কে কোন দিকে যাবে জানি না। তো আমার ক্ষেত্রে ইন জেনারেল দুজনের ভেলোসিটি আমি এদিকে ধরে নিলাম, দুজনই এই দিকে চলে যাচ্ছে। এখানে আমি ভরবেগের সংরক্ষণ সূত্রে অ্যাপ্লাই করে কিছু পাবো। কী পাবো? ভরবেগের সংরক্ষণ সূত্র মনে পড়ছে যে বাইরে থেকে যদি বাহ্যিক কোনো ফোর্স না কাজ করে, তাহলে ওই বস্তুর সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে, একই থাকবে, তাই তো? আচ্ছা, এখানে তো কেউ ওকে উস্কায়নি, আগে থেকে এসে ও যেমন ছিল তেমনই আছে, তাহলে এর টোটাল ভর হচ্ছে এম প্লাস ক্যাপিটাল এম, এরা দুজন এর মধ্যেই ছিল, এর টোটাল ভর এটা। আর এর ভেলোসিটি কত ছিল? 0, কোনো কিছুই ছিল না। আচ্ছা, সংঘর্ষের আগে সংঘর্ষ হয়ে গেল, এম ভরের ভেলোসিটি হয়ে গেল ভি, ক্যাপিটাল এম ভরের ভেলোসিটি হয়ে গেল ক্যাপিটাল ভি, 0 ইজ ইকুয়াল টু এম ভি। মনে পড়ছে বন্দুকের প্রতিক্ষেপে, ওটাই তো করছি। ব্যাস, এইখান থেকে কি ডিসিশন নেওয়া যায়? ডিসিশন এটাই নেওয়া যায়, একটা ভি পজিটিভ হলে আর একটা ভি নেগেটিভ হতে হবে, তাই না? তার মানে একটা যদি এই দিকে যায় তো আর একটাকে উল্টো দিকে যেতেই হবে, নেচারাল ল এটাই। দুজন একসাথে কোনোভাবে এইদিকে যাবে না বাস্ট হওয়ার পর, যদি না বাইরে থেকে কেউ ফোর্স অ্যাপ্লাই করে, বোঝা গেছে?
একটা ওইদিকে গেলে আরেকটাকে উল্টো দিকে যেতেই হবে। এবার এখানে দেখ, স্মল এমটাকে ছোটো মাছ ধরেছিলাম, ক্যাপিটাল এমটাকে বড় মাছ ধরেছিলাম, ক্যাপিটাল ভিটাকে বড়টার বেগ ধরেছিলাম আর স্মল ভিকে ছোটোটার বেগ ধরেছিলাম। এখানে খেয়াল করে দেখ, এটাকে বাদ দে, এইটা দেখ, এটা একের থেকে ছোটো না? স্মল এম ছোটো তো, ক্যাপিটাল এম বড়। তো যেহেতু স্মল এম লেস দ্যান ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল ভি লেস দ্যান স্মল ভি বলতে পারিস, বলতে পারিস। তার মানে বড়টার বেগ কম, ছোটোটার বেগ বেশি। বুঝতে পারলি? বড়টার বেগ কম, ছোটোটার বেগ বেশি। যখন বোম বাস্ট হবে ওই মুহূর্তে ওই বোমটার উপরে যে আবরণগুলো দেওয়া থাকে ধাতব মেটালের, ওই জিনিসগুলো টুকরো টুকরো হয়ে যায়। বুঝতে পারলি তো? তো বড় কোনো ধাক্কার থেকে ওই যে টুকরোগুলো হয়েছে ছোটো ছোটো, ওদের ভেলোসিটি এত বেশি হয়ে যায়, হ্যাঁ এই যে স্মল ভি, ওদের ভেলোসিটি এত বেশি হয়ে যায় যে তুই বোমে পরে মরবি রাসায়নিক বিক্রিয়া, আগে ওগুলোই তোর গুলির মতো করে ঢুকে যাবে, ওগুলোতেই মরে যাবে, এতটা স্পিডে ঢুকে বেরিয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? ওই কারণে তো চোখ মুখ লাল টাল হয়ে যায়। ধোঁয়াতে কি এগুলো কালো কালো হয়ে যায় নাকি? ধোঁয়াতে হয় না, ওই আঘাতগুলো লেগে তারপরে কালো কালো হয়ে যায়। তো ওই যে ছোটো ছোটো কণাগুলো আছে এরাই বেশি ক্ষতি করে বড় কণার তুলনায়। বুঝতে পেরেছিস? এরপরে আছে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ, যেটা আমি তোদেরকে করিয়ে দিয়েছি, এমজিএইচ ফর্মুলাটা, নতুন করে আর বলছি না। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি রিলেটেড একটা লাইন আছে যে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান পথের ওপর নির্ভরশীল নয়। বুঝলাম না। অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি পথ নির্ভরশীল নয়। ভেঙে না বলে তো বুঝবি না কিছু, বলছি। একটা বস্তুকে তুই এখান থেকে শুরু করে এইচ উচ্চতায় নিয়ে গেলি, কোথায়? এখানে। আর একটা বস্তুকে তুই এখান থেকে শুরু করে এইচ উচ্চতায় নিয়ে গেলি, কিন্তু কীভাবে? এদিকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে আসলি। এটাও এইচে উঠেছে, এটাও কিন্তু এইচেই উঠেছে, কিন্তু দুজনের পথ আলাদা আলাদা। দেখতে পাচ্ছিস? তো বলতে চাইছে যে অভিকর্ষীয় স্থিতিশক্তির যে মানটা এর ক্ষেত্রে কত হবে, সেই মানটা এমজিএইচ না? বলছে এর ক্ষেত্রেও এমজিএইচই হবে। আর এটা আমি প্রুভ করেও তোদেরকে দেখাবো এখন যে এর ক্ষেত্রেও এমজিএইচ হয়, পথের উপর ডিপেন্ড করে না। কী করে প্রুফটা করব? দেখ, প্রুফ এইভাবে করছি। মনে কর কোনো এক সময় অবজেক্টটাকে তুই এখানে নিয়ে এসছিস, পার্টিকুলার একটা মানে জেনারেল কেস ধরে নিচ্ছি, তাহলে এর উপরে তো ওয়েট সবসময় নিচের দিয়ে কাজ করবে। কত সেটা? অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই উপাংশকে কী বলি? এমজি কস থিটা। আর এটাকে কি বলি? ওটা বলে দিলে তো এটা সবাই বলতে পারবে। এমজি কস থিটা, এটা হচ্ছে এমজি সাইন থিটা। মনে পড়ছে তো? আচ্ছা, আমি যখন একে এমজি সাইন থিটা নিচের দিকে নিয়ে যেতে চাইছি, তো আমি যদি একে উপরের দিকে নিয়ে যেতে চাই তাহলে এই বলের বিরুদ্ধে আমাকে যেতে হবে, এই পরিমাণ বল প্রয়োগ করে আমাকে নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে, তাই না? তো আমি কতটা কার্য করছি? মনে করি এটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট অ্যান্ড এটা সি পয়েন্ট। তাহলে আমি এ বি পরিমাণ ডিসপ্লেস করব, সরণ ঘটাবো, কত বল প্রয়োগ করে? এমজি সাইন থিটা বল প্রয়োগ করে। বুঝতে পেরেছিস? তাহলে আমাকে যে কার্য করতে হবে সেই কার্যটা হবে বল ইন্টু এবি। ঠিক আছে না? ওকে, এমজিটাকে রেখে দে, কি এগুলো ইউজ করছি, এমজিটাকে রেখে দে। আর এই যে এবিটা, এটাকে আগে রাখ, এবি সাইন থিটা। চেঞ্জ করে দিলাম, বিচ্ছেদ ঘটিয়ে দিলাম, কি আছে ওতে? মানুষ তো আর না। এমজি সমান সমান এবি সাইন থিটা, এমজিটা রাখলাম। আচ্ছা, ছবিতে দেখতে এবি সাইন থিটা মানে কি বোঝাচ্ছে? আমি ডিরেক্টলি এরকম বলে দিই না, এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে থিটা, তাই না? তার মানে এটা এমজি এবি কস থিটা আর এটা হচ্ছে এবি সাইন থিটা। মনে পড়ছে? এরকম যদি থাকে, এটা এস, এদিকে থিটা কম্পোনেন্ট, তাহলে এটাকে তুই বলবি এস কস থিটা আর এটাকে বলবি এস সাইন থিটা, বলবি না? এস এস হয়ে গেল একই রকম। যাই হোক, তাহলে এইটা হচ্ছে এবি সাইন থিটা আর এবি সাইন থিটা মানে তুই এইচ, তুই বুঝতে পারছিস এখানে? বুঝতে পারলি? দেখ এমজিএইচ আসলো, কতটা কার্য করতে হলো আমাকে? এমজিএইচ আসলো। অবশ্যই এটা ফ্রিকশনলেস, কোনো এখানে ঘর্ষণ বল কাজ করছে না। যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে এর থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, ঘর্ষণের বিরুদ্ধে আবার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছিস? অসুবিধা নাই। প্রমাণ করতে দিবে না তো, শর্ট কোশ্চেন আগে দিত। তো অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়, একটা লাইন তোদের ইম্পর্টেন্ট লাইন মুখস্থ হয়ে গেল। কোনো কোশ্চেন আছে এখানে? চোখ মুখ দেখে আছে মনে হচ্ছে। এইচ কী করে হলো? আচ্ছা, বাদ দেখলো, তুই এটা দেখ, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস না, এই ত্রিভুজে তুই যদি সাইন থিটা বের করিস তাহলে বলবি কি? লম্ব বাই অতিভুজ বলবি তো। লম্ব কোনটা? এটা তো এইচ। আর অতিভুজ কোনটা? এটা না? এটাকে তো আমি এবি নাম দিয়েছি, দিয়ে দিলাম এবি। তাহলে এবি সাইন থিটা সমান সমান হলো না? যেভাবেই কর, করলেই হলো একটা।
কঠিন লাগছে রে, কঠিন লাগছে রে, এই মিথ্যা কথা বলছিস না, কঠিন তো। বাড়ি গিয়ে বুঝাতে পারবি কাউকে? হ্যাঁ, বুঝে দিতে পারবি? এমন কাউকে বোঝাতে যাস না যে কিছু পড়েনি, তো থিটা বানিয়ে বোঝে না, চলে গেলি বোঝাতে, বলবে হ্যাঁ বুঝেছি। তোদের মনে পড়ে ছোটবেলায় ভাবতি কোনো এক সময় যে এ প্লাস বি যোগ কীভাবে করে? এরকম টাইপের একটা মানে আতঙ্ক লেগে থাকতো না, এ প্লাস বি কীভাবে যোগ হয়, এ প্লাস বি করলে কি সি হয় নাকি, এরকম মনে হতো। এখন দেখ কত এবিসিডি নিয়ে তোরা কাজ করছিস, কিছুই মনে হয় না। আচ্ছা, এবার শক্তির সংরক্ষণ সূত্র আছে। শক্তির সংরক্ষণ সূত্র নিয়ে কি বলবো? শক্তির সংরক্ষণ সূত্র হচ্ছে যে শক্তি কখনো নষ্ট হয় না বা তৈরি করা যায় না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মোট শক্তির পরিমাণ সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে? এক শক্তিকে আর এক শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে, এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। সেরকমভাবেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র নীতি আছে। শক্তির বদলে কি বললাম? যান্ত্রিক শক্তি বললাম। তো যান্ত্রিক শক্তির ক্ষেত্রেও একই রকম, যান্ত্রিক শক্তিটা কনস্ট্যান্ট থাকবে। যদি না কোনো বাইরে থেকে বল প্রয়োগ করা হয় বা ওর মধ্যে কোনো অপচয়ী বল থাকে, অপচয়ী বল মানে বুঝলি, যে বাধা দিবে, যেমন ঘর্ষণ বল একটা, বায়ুর বাধা আছে একটা, সান্দ্রতা বল, নাম তো শুনেছি সান্দ্রতা, এখানে আলাদা চ্যাপ্টার দিয়েছে পড়বি, সান্দ্রতা বল, এগুলো হচ্ছে সব অপচয়ী বল। এই বলগুলো যদি না থাকে তাহলে যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে। যেমন এখানে তুই দেখলি যান্ত্রিক শক্তি ওপরের দিকে উঠালো এমজিএইচ, এই বরাবর নিয়ে গেলো এমজিএইচ, এখানে ঘর্ষণকে নিয়েছিলাম কি নিই, সেই জন্য দেখ যান্ত্রিক শক্তি দুই ক্ষেত্রে কনস্ট্যান্ট আছে। ক্লিয়ার হয়েছে তো? এটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। অভিকর্ষের এই যে যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকে তার একটা ডেমনস্ট্রেশন দেওয়া যায় অভিকর্ষ বলের ক্ষেত্রে। প্রমাণটা করে দিচ্ছি, শুধু একটুখানি দেখে নে, বুঝে নে, প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যান্ত্রিক শক্তি যে কনস্ট্যান্ট থাকে তার একটা এক্সাম্পল দিচ্ছি অভিকর্ষ বলের ক্ষেত্রে। মনে কর এইটা হলো মেঝে, আর এইখানে একটা বলকে তুই ধরে রেখেছিস, ঠিক আছে? কিছুটা হাইট উঁচুতে রেখেছিস, কতটা হাইট উঁচুতে রেখেছিস? এইচ, তাই তো? এতটা হাইট ওপরে রেখেছিস, তাহলে এর মধ্যে কিছুটা শক্তি আছে, তাই তো? যান্ত্রিক শক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দুটো আছে। তো দেখ, পোটেনশিয়াল এনার্জি যদি মেজার করি তাহলে সেটা হচ্ছে এমজিএইচ। আকারের তো আর পরিবর্তন করিনি, ওদের চেপে দিইনি, ধরে আছি জাস্ট, তাহলে শুধুমাত্র এখানে অবস্থানের পরিবর্তন করছি এবং সেটা কত? এমজিএইচ। আর কাইনেটিক এনার্জি কত? ধরে আছি, কোনো গতি নেই, শূন্য, ধরে আছি তো। যান্ত্রিক শক্তি নিয়ে কাজ করছি। যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, দুটো মিলে যান্ত্রিক শক্তি, ঠিক আছে? আগে করছিলাম স্থিতিশক্তি নিয়ে শুধুমাত্র। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি তুই দেখলি যে এমজিএইচ আছে, আর কি দেখলি যে কাইনেটিক এনার্জিটা হলো শূন্য। কাইনেটিক এনার্জি শূন্য কেন? কোনো গতি ওর মধ্যে নেই, ওকে জাস্ট ধরে রেখেছি আমি, তাই জন্য এটা আছে। তাহলে টোটাল শক্তি কত হয়ে গেল? এমজিএইচ। এবার আমি দেখবো এ যখন এখান থেকে এখানে পৌঁছাবে, এই জায়গাটায় আসবে, তখনও ওর মধ্যে টোটাল যান্ত্রিক শক্তি এমজিএইচই আছে। যখন ও ভূমিকে টাচ করবে তার আগের মুহূর্তে, তখনও ওর মধ্যে টোটাল শক্তি এমজিএইচই আছে। টোটাল শক্তি নয়, টোটাল যান্ত্রিক শক্তি এমজিএইচই আছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটাই আমি এখন প্রুভ করে দেখাবো। কীভাবে প্রুভ করবো দেখ। প্রথমত ধরে নিচ্ছি যে কিছু সময় পরে ও এখান থেকে এখানে নেমে গেছে এবং সেই দূরত্বটা হচ্ছে এক্স। তার মানে এখান থেকে কতটা উপরে আছে? এইচ মাইনাস এক্স। বুঝতে পারলি? তো এখানে যদি আমি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি বের করতে চাই, পোটেনশিয়াল এনার্জিকে লিখবো এমজি এইচ মাইনাস এক্স। অন্যায় করেছি লিখে? পোটেনশিয়াল এনার্জিকে এটা লিখে কি ভুল করেছি? এমজি এইচ মাইনাস এক্স কেন রে? হাইটের উপর ডিপেন্ড করে না, হাইট তো এইচ মাইনাস এক্স, তাহলে এমজি হাইট হয়ে গেল। কিন্তু কাইনেটিক এনার্জি তো থাকবে এখন, এখন তো আর তুই ওকে ধরে নাই, ওকে ছেড়ে দিয়েছিস, ওর নিচের দিকে নামছে, তার মানে এখানে একটা বেগ আছে, তুই ওকে থামিয়ে ওর বেগ মেজার করবি? দাঁড়ালো বল বেগ কত হচ্ছে বা কোনো যন্ত্র নিয়ে গেলি ওইভাবে তো মেজার করতে পারবি না। তাহলে এখানে বেগটাকে কী করে মেজার করবি? পারবো না মেজার করতে, হাফ এম ভি স্কোয়ার লিখে দিই। এবার এটাকে আলাদা করে মেজার করছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2gx। কোথা থেকে চলে আসলো দেখতো এটা? এইটুকু পথের কথা ভাবছি। যদি এক্স ডিস্টেন্স যায় তাহলে এক্স ডিস্টেন্স যাওয়ার পর এখানে যে বেগটা হবে ফাইনাল বেগ ভি, ইনিশিয়াল বেগ কত ছিল? গোল্লা। আর কত পড়ছে কার জন্য? অভিকর্ষ ত্বরণ জি এর জন্য। কতটা হাইট গেছে? এক্স। করতে পারি না এটা? তো এখান থেকে দেখ ভি স্কোয়ার ইকুয়াল টু কী বেরালো? 2gx। বসিয়ে দে না এখানে ভি স্কোয়ারের জায়গায় 2gx। আচ্ছা 2 কেটে গেল, কত হলো এখানে? এমজি এক্স হলো,
এমজিএইচ মাইনাস এমজিএক্স প্লাস এমজিএক্স হলো কত? দেখে না ভেঙে চুড়ে বুঝতে পারি না, চোখ মুখ কেমন হয়ে গেছে আবার দেখ। ভি স্কোয়ার ছিল তো, ভি স্কোয়ারই তো 2gx, এখানে এমজিএইচ মাইনাস এমজিএক্স, এই যে মাইনাস এমজিএক্স অ্যান্ড প্লাস এমজিএক্স গেল কেটে, তো টোটাল শক্তি কত হলো? এমজিএইচ। এই জায়গাটা স্যাটিসফাইড, যেখানে যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট আছে। আচ্ছা এবার নিচে ভূমিকে টাচ করেনি, ভূমিকে টাচ করার আগের মুহূর্ত টাচ করে দিলে তো একটা বল কাজ করে গেল, তখন তো আর শক্তির সংরক্ষণ নীতি আসবে না। টাচ করার আগের মুহূর্তে, আগের মুহূর্তে মানে কি ডিস্টেন্স কি আছে, এর কি ডিস্টেন্স আছে ভূমি থেকে? আর একদম আগের মুহূর্ত, আইডিয়াল কেস। তাহলে কোনো ডিস্টেন্স নেই মানে কোনো এনার্জিও নেই, স্থিতিশক্তিও নেই, বুঝতে পারলি? এমজি ইন্টু হাইট, হাইট তো শূন্য, সুতরাং এখানে কোনো স্থিতিশক্তি নেই। কিন্তু কাইনেটিক শক্তি আছে, কাইনেটিক শক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, সব থেকে বেশি হবে শক্তিটা এখানে। এবার এই ভিটা কত? হ্যাঁ, এই ভিটা এইভাবে বের করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, 0 টোটাল হাইট এইচ, জি এর জন্য নামছে। ভূমিকে টাচ করার আগের মুহূর্তে, এটা ভূমি, এই যেটা ভূমি, জাস্ট এখানে টাচ করবে, এই মুহূর্তটা টাচ করেনি, জাস্ট টাচ করবে এবার, ঠিক আছে? তো কোনো ডিস্টেন্সই নেই ধরতে গেলে ওখানে, তাই জন্য এটাকে 0 করে দিলাম, হয়েছে? আর এখানে কি থাকবে? টাচ করার আগের মুহূর্তে একটা বেগ আছে, টাচ করে যাবে তারপরে বেগটা 0 হবে, কিন্তু টাচ করার মুহূর্তে যখন বেগটা আছে তাহলে সেটা হাফ এম ভি স্কোয়ার। এবার এই ভিটাকে বের করলাম কী করে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউটাকে তো 0 বলবো, 0 স্কোয়ার প্লাস 2gh, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। ব্যাস এখানে বসিয়ে দে, হাফ এম ভি স্কোয়ার মানে 2gh, হলো না এমজিএইচ? তার মানে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানলি কি না? খেয়াল করবি এখানে বাইরের বাধা ধরিয়ে নিয়ে আমি, বাইরে একটা বাধা দেয় কিন্তু ওপরের দিকে, ফিজিক্সে সবসময় বাইরের বাধা নেগলেক্টেড, সবসময় নেগলেক্ট, ফিকশনকেও নেগলেক্ট করে চলে, বাইরের বাধাকেও নেগলেক্ট করে চলে, হয়েছে? মোটামুটি বুঝে গেছিস? শক্তি সম্পর্কে বলে দিলাম, এটা এক পেজে আছে, আমি একটা ছবিতে বলে দিলাম। ওকে, সংরক্ষী বল অসংরক্ষী বল, বলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, শক্তির সংরক্ষণ নীতির উপর ডিপেন্ড করে বলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সংরক্ষী বল আর এক হচ্ছে অসংরক্ষী বল। দেখ, যদি কোনো সিস্টেমে, সংস্থা লেখা আছে এখানে, সংস্থা কথা ইংরেজি অর্থ হচ্ছে সিস্টেম, তোরা সিস্টেম ভালো বুঝিস আবার, তো যদি কোনো সিস্টেমের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় সংরক্ষী সিস্টেম বা সংরক্ষী সংস্থা। যদি কোনো সিস্টেমে, যেমন এই সিস্টেমটা, এটা একটা সংস্থা, এর ক্ষেত্রে দেখ যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকলো, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো সংরক্ষী সংস্থা, এবং এই ক্ষেত্রে যে বলটা কাজ করেছে সেই বলটাকে বলবো আমরা সংরক্ষী বল। তাহলে এখানে অভিকর্ষ বলটা সংরক্ষী বল, বোঝা গেছে? আমি হাতকে এইভাবে নিয়ে যাচ্ছি, ঘর্ষণের বিরুদ্ধে নিয়ে যেতে হচ্ছে, তাই না? আবার নিয়েছে, আবার ঘর্ষণের বিরুদ্ধেই কার্য করতে হচ্ছে, দুবারই পজিটিভ ওয়ার্ক করতে হলো, 0 তো হচ্ছে না, পথের উপর ডিপেন্ড করছে তাহলে এটা। তো এই বলটা অসংরক্ষী, মানে এই সংস্থাটা হচ্ছে অসংরক্ষী সংস্থা, আর এখানে যে বলটা কাজ করলো সেটা হচ্ছে অসংরক্ষী বল। তো অসংরক্ষী বলের কয়েকটা এক্সাম্পল আমি আগেও দিলাম, ঘর্ষণ বললাম, সান্দ্রতা বললাম, বায়ুর বাধা বললাম, তাই তো? এরকম বিভিন্ন কিছু অসংরক্ষী বল, এগুলো ডেটা হিসেবে মনে রাখবে। যখন শক্তি পড়ছি, ক্ষমতা পড়ছি, তাহলে দক্ষতা বলে একটা টার্ম আছে, এটাও পড়ে নিই। আমাদের রিয়েল লাইফে শক্তি, ক্ষমতা, দক্ষতা সব একই, তাই না? কে কত বেশি দক্ষ, কার কত বেশি শক্তি, সবগুলোর মানে আমরা একই বুঝি। ফিজিক্সে এগুলো আলাদা আলাদা টার্ম, কিছু তো করতে হবে, সবগুলো টার্মকে তুলে এনে এখানে বসিয়ে দিস, ওটাই খেয়ে দে, কোনো কারণ নাই। দক্ষতা কি করে মেজার করতে হয় দেখ, দক্ষতা মানে কি? দক্ষতা মানে হচ্ছে, ধর সুজনের দক্ষতা মেজার করতে চাইছি, সুজনের দক্ষতা মেজার করতে গেলে একটা ইঞ্জিন, মানে ওকে আমি খাওয়াবো কতটা, ও আমাকে আউটপুট দিবে কতটা, ওকে আমি ইনপুট দিব কতটা, ও আমাকে আউটপুট দিবে কতটা। এবার মানে একে আমি 100 কেজি ঘাস খাওয়ালাম, এ আমাকে 80 কেজির মতো কাজ করে দিচ্ছে, ঠিক আছে? এবার রিতমকে আমি 100 কেজি ঘাস খাওয়ালাম, আমাকে 90 কেজির মতো কাজ করে দিচ্ছে, তাহলে কার এফিসিয়েন্সি বেশি? সেকেন্ড ইঞ্জিনের এফিসিয়েন্সি বেশি। তো সেরকম ওই এফিসিয়েন্সিটাকে মেজার করা হচ্ছে এটা দিয়ে, এফিসিয়েন্সি কথা বলতে হচ্ছে দক্ষতা। তো এটাকে মেজার করবো কী করে? এরকমভাবে ওপরে লিখবো আউটপুট, যে কোনো ক্ষেত্রে এফিসিয়েন্সি আসবে সবসময় মাথায় এটাই রাখবি, ওপরে আউটপুট আর নিচে ইনপুট। সেটা যদি শক্তি দিতে হয় তাহলে ইনপুট শক্তি, ওপরে আউটপুট শক্তি। খাবার দিতে হলে ইনপুট খাবার, ওপরে আউটপুট খাবার, যাই দিই। এফিসিয়েন্সি বলতে গেলে আউটপুট বাই ইনপুট সবসময়, বোঝা গেছে? একটু যদি ভদ্র ভাষায় বলতে চাস তাহলে এরকম, যে প্রদত্ত শক্তি, সাহিত্যিক ভাষা হচ্ছে এটা, প্রদত্ত শক্তি আর ওপরে হচ্ছে প্রাপ্ত শক্তি, এই যে অনুপাতটা, এটাকে এফিসিয়েন্সি বা দক্ষতা বলছি। যন্ত্রের ক্ষেত্রে ইউজ করবো, মানুষের ক্ষেত্রে না। এখানে 100% মাল্টিপ্লাই করে দিলে পার্সেন্টেজে আসবে, আর কোনো কিছু ডিফারেন্স নেই এগুলো, ঠিক আছে? সবসময় মনে রাখবি 100% এফিসিয়েন্সির কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়, 100% এফিসিয়েন্সির কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। 100% এফিসিয়েন্সি মানে কি? মানে ওকে 100 কেজি খাইয়েছি, ওই 100 কেজি ফলাফল দিচ্ছে, সম্ভবই না, কিছুটা হলেও নষ্ট হবেই হবে।
বোঝা গেল? 10% রুল পড়িস নি তোরা জীবন বিজ্ঞানে? 10% রুল মনে পড়ছে? হ্যাঁ, ওই উৎপাদকের মধ্যে শক্তি সঞ্চিত হয়, তার 10% এখানে ছাগলে আসবে, ছাগল থেকে 10% তোর মধ্যে, তোর থেকে 10% যাবে। তো ওই রকম টাইপের ইঞ্জিনের ক্ষেত্রেও তাই, পুরোপুরি কখনোই কাজে লাগাতে পারে না। ঠিক আছে? তাই এই হচ্ছে তোদের এফিসিয়েন্সি। তোরা শেষের দিকে গিয়ে একটা চ্যাপ্টারও পড়বি, তোদের বইয়েই আছে তাপগতিবিদ্যা বলে, ওখানে তোরা এই এফিসিয়েন্সি নিয়ে আরও ডিটেলস পড়বি, যে স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব নয়, বা 100% এফিসিয়েন্ট কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে? আমি একটু আগে তোদেরকে বললাম যে শক্তির সংরক্ষণ সূত্র, কি বলেছিলাম? যে শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এক প্রকার শক্তি আর এক প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে আইনস্টাইন আসলো, মানে এসছিল, ও এক্সপেরিমেন্ট করলো, এটার জন্য আসেনি, ও এমনি এসছিল। তো ও এসে যখন কাজকাম পেলো না, ডাইভোর্স হয়ে গেলো ধরে, সংসারে কিছু করার মতো নাই, তখন এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করলো। তো এগুলো নিয়ে যখন এক্সপেরিমেন্ট করতে শুরু করলো, ও দেখলো যে পদার্থ, ভর, মানে আমি একটা পদার্থ, ঠিক আছে, আমি পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারি, ভ্যানিশ হয়ে যেতে পারি, পুরোপুরি এনার্জিতে রূপান্তরিত হয়ে যাবো, বা কিছু পরিমাণ এনার্জি আছে এখানে, সেটা পুরোপুরি পদার্থে রূপান্তরিত হয়ে যেতে পারে। এখন মনে হচ্ছে না যে আত্মা বলে কিছু আছে, লাগছে এরকম? আছে? যাই হোক, আমি জানি না আছে কিনা। যে এক্সপেরিমেন্ট করছি ওই এক্সপেরিমেন্টকে আত্মারই প্রমাণ তুই কী করে বুঝলি? তোকে এরকমভাবে বুঝেছি, তুই বুঝে গেছিস যে হ্যাঁ একটা কাচের মধ্যে রেখেছে, প্রথমে মারা যাওয়ার আগে এটা, মারা যাওয়ার পরে ভর বৃদ্ধি পেলো। তো কী করে বুঝলি এখান থেকে যে ওটা আত্মাই আছে? অন্য কোনো ল হতে পারে, অন্য কোনো টেকনিক হতে পারে। মানুষ মরে যাওয়ার পর যে শরীর থেকে জলীয় বাষ্প বেরিয়েছে, ওটা কে ধরবে? মানুষের শরীরে যে এতগুলো জল আছে, ওই জলীয় বাষ্পগুলো বেরাচ্ছে, ওগুলো ধরবে কে? তাই না? আমি এয়ারকে ইনহেল করছি না, নিচ্ছি না, তাহলে আমার ভেতরে একটা প্রেসার কমে গেল, সেই প্রেসারে চেঞ্জ কে ধরবে? ওগুলো না ধরে হ্যান্ডটা এগুলো তো ভর বেড়ে গেল আর কমে গেল বলে আত্মা আছে, তাই না রে? তো যাই হোক, এগুলো সম্পর্কে আমার অত ডিটেলস জানা নেই, আমি এগুলো নিয়ে বলছি না। আমি বলছি আইনস্টাইনের হিস্ট্রি নিয়ে। আইনস্টাইন এসে বললো যে শক্তিও কনস্ট্যান্ট না, শক্তিকেও চেঞ্জ করা যায়। কিসে চেঞ্জ করা যায়? পদার্থে চেঞ্জ করা যায়, যেটা বললাম আমি। এখানে কিছু পরিমাণ এনার্জি ঘুরছে, তার মানে এই না যেখানে এনার্জি ঘুরছে তুলে এনে পদার্থে পরিণত করে নিই, সম্ভব না এরকমভাবে, ওটা ল্যাবরেটরিতেই সম্ভব। ঠিক আছে? পদার্থেও কিছু পরিমাণ এনার্জিতে কনভার্ট করা যায়। যেমন আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর নাম তো শুনেছিস, নিউক্লিয়ার বোমা শুনেছিস, হাইড্রোজেন বোমা শুনেছিস। এইগুলোতে কী হয়? পদার্থকে পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করা হয়। মানে যে হাইড্রোজেনের অ্যাটম আছে, হাইড্রোজেন বোমার কথা ভাব, হাইড্রোজেন বোমা মানে হাইড্রোজেনের যে অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমগুলো পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং সেটাই ব্লাস্ট আকারে চলে আসে। জাস্ট এইটুকু হাইড্রোজেন ব্লাস্ট হতে গেলে পুরো এইটুকু মানে অঞ্চলটাকে নষ্ট করে দিতে পারবে। জাস্ট একটু 1 গ্রাম হাইড্রোজেন যদি নষ্ট করে দিই, মানে এনার্জিতে কনভার্ট করে দিই, তাহলে ভাব তোর মধ্যে কত এনার্জি আছে, তোর মধ্যে কতগুলো হাইড্রোজেন আছে। তো তোকে যদি পুরোপুরি এনার্জিতে কনভার্ট করা যায়, তুই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারবি। কিন্তু সম্ভব না তোর পুরোপুরি এনার্জিকে কনভার্ট করে দেওয়া, এখন পর্যন্ত সম্ভব হয়নি। হিরোশিমা নাগাসাকিতে যে বোমা পড়েছিল, সেখানেও কিন্তু এই পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা হয়েছিল। তাহলে এখন থেকে আমরা নতুন সূত্র পড়ব, শুধুমাত্র ভরের সংরক্ষণ সূত্র পড়বো না, আর শুধুমাত্র শক্তির সংরক্ষণ সূত্র পড়বো না, কি পড়বো? ভর ও শক্তির সংরক্ষণ সূত্র পড়বো। মানে পদার্থের, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মোট পদার্থ এবং মোট শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? যখন এটা ব্যাখ্যা হলো না, তখন ওটার মধ্যে ঢুকে গেল। মোট কথা ব্যাখ্যা করতে হবে, কিছু একটা সূত্র দিতে হবে। এবার এখানে থেমে যায়নি, আরও এক্সপেরিমেন্ট করেছে। ওই এক্সপেরিমেন্টগুলো বললে আর তোদের মাথায় ঢুকবে না, শুধু এইটুকু বলে দিই যে কিছু পরিমাণ পদার্থ যদি এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাহলে সেই এনার্জির পরিমাণটা কত হবে? মনে কর আমি 100 কেজি, এক্সাক্ট তো বলবোই না, আমি মনে করি 100 কেজি। এবার আমার 100 কেজি ভরকে যদি পুরোপুরি এনার্জিতে কনভার্ট করে দেয়, তাহলে কতটা এনার্জি ক্রিয়েট হবে, কত জুল এনার্জি পাওয়া যাবে, সেটাই বের করবো। তার রিলেটেড একটা ফর্মুলা দিয়েছে, E=mc²। ইউটিউবে পেয়েছিলি না এটা? যেদিন প্রথম ইউটিউব খুলেছিলি সেদিনই বোধহয় এটা সামনে এসেছিল নাকি? কোনো না কোনো বার্তা এসছে E=mc²। সায়েন্স রিলেটেড কিছু দেখতে গেলে এটা আসবেই আসবে, এতটাই ইম্পর্টেন্ট একটা সমীকরণ। এই সমীকরণটা কি করে? এখানে হচ্ছে এম মানে ভর, মনে কর এম ভরের একটা পদার্থ নিয়ে নিলি, এবার তাকে তুই এনার্জিতে কনভার্ট করে দিতে পারলি কোনোভাবে, তোর তো ক্ষমতা নাই, ধর পারলি করে দিতে, তখন তুই ই পরিমাণ এনার্জি পাবি এবং সেই এনার্জিটা কত হবে সেটা এই ফর্মুলা থেকে পাবি। একটা সিম্পল এক্সাম্পল নিই, মনে কর তুই 1 কেজি ভরের একটা পদার্থ নিয়েছিস, 1 কেজি ভরের একটা পদার্থ নিয়েছিস। 1 কেজি ভরকে যদি তুই এনার্জিতে কনভার্ট করিস, তাহলে E=m মানে 1 কেজি। সিটা হচ্ছে লাইট ভেলোসিটি, বা জানিস তো তোদেরকে একটু বেশি মূর্খ ভেবে নিস না। 3×10⁸ স্কোয়ার হবে তো, 3-এর স্কোয়ার কত হয়, আর এটার স্কোয়ার কত হবে, 8×2 = 16 বা 8×2 = 64। 8-এর স্কোয়ার করছিস না, পাওয়ার গুণ হয়ে যায়, ভুলে গেছিস। 9×10⁻16। এসআই পদ্ধতিতে কী হয়, এটা জুল। কতটা এনার্জি পাওয়া গেলো বুঝতে পারছিস?
9-এর পিছনে 16টা শূন্য, 16টা শূন্য মানে কত, 7টা শূন্য মানে কত, কোটি, 16টা শূন্য বলতে পারবো না কত, বিলিয়ন ট্রিলিয়ন নাকি মিলিয়ন, বিলিয়নের থেকে বেশি, তো যাই না কত হবে এটা, মোট কথা অনেক হয়ে গেছে, এইটুকু তো বুঝে গেছিস। এতটা এনার্জি তৈরি করতে পারে 1 কেজি ভর। এবার আমি কত কেজি ইমাজিন করে নে, আমি তাহলে কি করতে পারি, আমার মধ্যে পোটেনশিয়াল কতটা আছে, এই জন্য তো বলে মানুষের মধ্যে ভগবান আছে, বলো না, এতটাই পোটেনশিয়াল আছে যে আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারি। কিন্তু ভগবানও চালাক আছে, অতটা পোটেনশিয়াল দিয়েছে ঠিকই, কিন্তু তুই কনভার্ট করতে পারবি না, এমনভাবে তোকে পাঠিয়েছে। আচ্ছা এগুলো ছাড়, এগুলো বাদ দে, তুই চলে আয় একটা ইলেকট্রনের ভরে, একটা ইলেকট্রন তো নাম শুনেছিস আগে কোনো দিন? হ্যাঁ, ইলেকট্রন কোথায় থাকে? পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের বাইরের কক্ষে পরমাণুর মধ্যে থাকে। তো ওই যে একটা ইলেকট্রন, তার ভর মনে আছে কত হয়, কত? হ্যাঁ, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11, 10 পাওয়ারে, আর পারবি না বলতে, 27 কি, 27 কি, 31 কেজি, -31 কেজি, আর গ্রামে কনভার্ট করলে এটা হয়ে যাবে 28 গ্রাম, -28 গ্রাম। ঠিক আছে, তো আমি এসআইতে নিয়ে চলছি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। একটু খেয়াল কর ভরটা কত কম, 31 ঘর আগে দশমিক, এতটাই কম। তো একটা ইলেকট্রনের জন্য কত শক্তি পাওয়া যায় সেটাকেও মেজার করবো। একটা ইলেকট্রনের জন্য যে শক্তি পাওয়া যাবে E = 9.11 10 পাওয়ারে -31 ইন্টু 3 ইন্টু 10 পাওয়ারে 8 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করতে হবে, আশা করি বুঝে গেছিস। ক্যালকুলেট করে তুই এখানে কিছু একটা পাবি যেটাকে বলা হচ্ছে জুল একক। এই মানটা অনেকটাই ছোট আসবে, কত আসবে আমি জানি না, এখানে লেখা আছে কি লিখিনি, হ্যাঁ লেখা আছে কিছু একটা, না ক্যালকুলেশন করা নাই, ওটাই আছে, এটাই আছে, ক্যালকুলেশন করেনি। তো যাই হোক, এই পরিমাণ তুই একটা শক্তি পাবি, ঠিক আছে, এই শক্তিটা খুবই কম। তো এত কম শক্তিকে পরিমাপ করার জন্য শক্তির আরও একটা একক আছে, তাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। নাম শুনেছিস কি আগে? 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 10 পাওয়ারে -19 জুল। কখন আমরা এটা ইউজ করব? যখন শক্তির পরিমাণ খুব কম হবে, অ্যাটমিক লেভেলে যখন চলে যাব, তখন শক্তিকে আমরা ইলেকট্রন ভোল্ট দিয়ে মেজার করব। তো এটাতে অ্যাটমিক লেভেলে চলেই গেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ইলেকট্রন ভোল্ট দিয়ে মেজার করব। তো জুলকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হয়, তাহলে যে ডেটাটা পেয়েছি তাকে তুই ডিভাইড করবি 1.6 10 পাওয়ারে -19 দিয়ে, কনভার্ট হয়ে যাবে ইলেকট্রন ভোল্টে, তাই না? এটা ইলেকট্রন ভোল্টে আসবে। এই মানটাকে যদি তুই ক্যালকুলেশন করিস, তুই দেখবি আসবে 0.511 10 পাওয়ারে 6 ইলেকট্রন ভোল্ট, এটা আসবে। এটা আমি দেখে দেখে বললাম, নিজে নিজে তৈরি করিনি, তোরা ক্যালকুলেশন করে দেখতে পাবি। এত ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তিটা আসলো। এবার এই 10 পাওয়ারে 6 যদি সরিয়ে দিস, তুই এটাকে কিন্তু মেগাও বলতে পারিস। মেগা নাম শুনেছিলি? মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে সবসময় মাথায় রাখবি যে একটা ইলেকট্রন যদি পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তাহলে কতটা শক্তি উৎপন্ন করবে? 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশনের জন্য 0.5 ধরতে পারিস, এবার কোনো বইয়ে ধরতে পারিস 0.512। অ্যাকচুয়ালি দশমিকের পরে একটু হেরফের হয়, ঠিক আছে, কারণ এই যে আমি এখানে 3 নিয়েছি, এটা তো 3 না, এটা 2.9999 চলতে থাকে, তাই না? তো দশমিকের পরে একটু হেরফের হয়ে যায়। মোটামুটি এইটুকু মনে রাখতে হবে। কখনো যদি তোকে বলে দুটো ইলেকট্রনের শক্তি কত, এর সঙ্গে 2 গুণ করে দেবো, 3টের কত, 3 গুণ করে দেবো, ঠিক আছে। এটা কোথায় কাজে লাগবে? কেমিস্ট্রিতে ভর ক্রিয়ার সূত্র করবি তখন কাজে লাগবে, রাসায়নিক বন্ধন করবি তখন কাজে লাগবে। ক্লাস 10এও পড়েছিস, এবার ডিটেলসে পড়বি আরও। হ্যাঁ, ফিজিক্সেও আছে, ফিজিক্সেও পড়বি, আবার ফিজিক্সে 12-এ আছে, তখনও পড়বি এটা। তো তখন এই কনসেপ্টগুলো বেশি পরিমাণে কাজে লাগবে। মোটামুটি শক্তি বুঝিয়ে দিলাম, ভর শক্তির সংরক্ষণ সূত্র বলে দিয়েছি, বাকি পার্টটা পরের দিন চলবে, ঠিক আছে? ছুটির জন্য অপেক্ষা করছিস নাকি? ঠিক আছে, আয়।